আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলে আমেরিকার পররাষ্ট্রনীতি গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে দেখা যায় যে দেশটির পররাষ্ট্রনীতি সবসময়ই মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ এই দুটি বিষয়ের ওপর নির্ভর করে চলে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসন দ্বিতীয়টিকে অর্থাৎ জাতীয় স্বার্থের প্রতি বেশি গুরুত্ব দেবে। এক্ষেত্রে ওয়াশিংটনের রাজনৈতিক এলিট অর্থাৎ ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি দুই দলই জাতীয় নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে যুগ যুগ ধরে। এর বড় উদাহরণ হচ্ছে ইসরায়েল। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে নিজেদের জাতীয় স্বার্থ হাসিলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দিয়েছে ইসরায়েলকে। গাজায় গত এক বছরেরও বেশি সময় এবং লেবাননে প্রায় 2 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন তার বড় প্রমাণ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণার সময় দিয়েছিলেন তা তাকে রক্ষা করতে হবে। কিন্তু সেটা না করে তিনি যদি ইসরায়েলকে সামরিক শক্তির প্রদর্শন অব্যাহত রাখা ও যা খুশি তাই করার সুযোগ দেন, তাহলে তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের সাথে ওয়াশিংটনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র ইহুদি বর্ণবাদী এই দেশটিকে সর্বাত্মক কূটনৈতিক সমর্থনের পাশাপাশি বৈদেশিক সহায়তা দিয়েছে $160 বিলিয়ন মতো। হোয়াইট হাউসে যেই দলের প্রেসিডেন্টই থাকুক না কেন এবং কংগ্রেসে যেই দলের প্রাধান্যই থাকুক না কেন, তাতে কিছুই যায় আসে না। ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কখনোই তা কোনো প্রভাব ফেলেনি বা পরিবর্তন আনতে পারেনি। বিশ্বের অন্যান্য অঞ্চল ও দেশের মতো যুক্তরাষ্ট্র 2 রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিনি সংকটের সমাধান চায় বলে সরকারিভাবে জানিয়ে আসছে ওয়াশিংটন। কিন্তু বিগত কয়েক বছর ধরে বসতি স্থাপনকারী ইহুদি ও ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকরা অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন কার্যক্রম জোরদার করেছে। তাদের এই ধরনের তৎপরতা একটি টেকসই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তিকে ক্রমাগতই দুর্বল করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের শেষের মাসগুলোতে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরেইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মরক্কো ও সুদানও একই প্রক্রিয়ায় ইসরায়েলের সাথে চুক্তি করে। বাইডেন ক্ষমতায় আসার পর আব্রাহাম চুক্তিকে গুরুত্ব দিয়ে সৌদি আরবের সাথে ইসরায়েলে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তার এই উদ্যোগ অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়ন করতে পারেননি বাইডেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা সবকিছু ওলটপালট করে দেয়। ইরানে 1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে পাহলভি বংশের শাসনের অবসান ঘটার পর যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানকে মধ্যপ্রাচ্যে তার প্রধান শত্রু হিসেবে গণ্য করতে থাকে। এরপর থেকে গত 4 দশকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ সহ নানামুখী চাপের কবলে পড়ে নাস্তানাবুদ হয়ে আসছে ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানোর চেষ্টা করেন। এর জন্য তার উদ্যোগে ইরানের পরমাণু কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখতে দেশটির সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি চুক্তিও স্বাক্ষরিত হয় 2015 সালে। কিন্তু ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের দিক থেকে কোনো সমর্থন না পাওয়ায় ইরান মার্কিন সম্পর্কে উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ সফল হয়নি। 2017 সালে ট্রাম্প প্রথম ক্ষমতায় আসার পর ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন তিনি। একই সাথে ইরানের উপর নতুন করে কঠোর অবরোধ আরোপ করেন। ট্রাম্পের বিদায়ের পর বাইডেন ক্ষমতায় এসে ইরানের উপর থেকে কোনো অবরোধই প্রত্যাহার করেননি। তবে দেশটির উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ট্রাম্পের নীতি থেকে কিছুটা সরে আসেন তিনি। ট্রাম্প এবার বিজয়ী হওয়ার পর থেকে ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থন ও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার কথা বলতে শুরু করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এর কারণ হচ্ছে ট্রাম্পের নতুন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই কট্টর ইসরায়েল সমর্থক। ফলে নতুন ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার আগের প্রক্রিয়া এখন জোরদার করার ইঙ্গিত দিচ্ছেন।
বিশ্লেষকরা মনে করেন ওয়াশিংটনে ক্ষমতার যেই পালাবদল ঘটেছে তার বড় ধরনের কোনো প্রভাব মধ্যপ্রাচ্যে পড়বে না, কারণ ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলার পর গত এক বছরে গাজার গণহত্যায় যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন এবং এই অঞ্চলের ভূ রাজনীতিতে যেই পরিবর্তন এনেছে তা আরব দেশগুলোর চিন্তা চেতনায় নাড়া দিয়েছে ভালোভাবেই। ফলে ট্রাম্প এবার আগের মেয়াদের মতো সহযোগিতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে পাবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। 7 অক্টোবরের হামলার আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল তাতে এক ধরনের কৌশলগত ভারসাম্য বজায় রেখেছিল দুই পক্ষই। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধের সম্ভাবনা ছিল না বললেই চলে, কারণ যুদ্ধ হলে দুই পক্ষকেই অনেক বেশি মূল্য দিতে হতো। অন্যদিকে কিছু আরব দেশ এবং তুরস্ক ইরান ও ইসরায়েলের সাথে নিম্ন পর্যায়ের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু 7 অক্টোবরের হামলা মধ্যপ্রাচ্যে ভঙ্গুর এই ক্ষমতার ভারসাম্যকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। প্রথমে গাজায় ও পরে লেবাননে হামাস ও হিজবুল্লার উপর ইসরায়েলের সর্বাত্মক আঘাত হানার চেষ্টায় সর্বোচ্চ সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এই সামরিক আগ্রাসনের ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়াবে তার প্রকৃত চিত্র পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক গাওদাদ বাহগাত। তার মতে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে মরু থেকেই, যা এখনও পর্যন্ত অব্যাহত আছে। এর ফলে সামরিক দিক থেকে মারাত্মক ক্ষতির কবলে পড়েছে ইসরায়েল। গাজা ও লেবাননে নির্বিচারে বিমান হামলায় হামাস ও হিজবুল্লার কিছু শীর্ষ নেতা নিহত হলেও সংগঠন দুটির প্রতিরোধ যুদ্ধে তা কোনো বিরূপ প্রভাব ফেলেনি। কোনোটি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেনি এখনও। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার কোয়ালিশন সরকার টিকিয়ে রেখে এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পেয়ে হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করতে চাইছেন। এই সামরিক আগ্রাসনের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠার কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন। কিন্তু সামরিক শক্তির উপর ইসরায়েলের অত্যাধিক নির্ভরশীলতা মধ্যপ্রাচ্যে ও একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচ্ছিন্ন করে ফেলেছে ইহুদি বর্ণবাদী এই দেশটিকে। মধ্যপ্রাচ্যের অন্য প্রভাবশালী দেশগুলো এই অঞ্চলের পরিবর্তনশীল কৌশলগত গতিবিধির ওপর নজর রাখছে। গাজা ও লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নারী ও শিশুসহ হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যার ঘটনা আরব ও মুসলিম দেশগুলোতে ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে। ইরান, তুরস্ক ও আরব নেতারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নেতৃত্বে নতুন কোনো ব্যবস্থা গড়ে তোলার চেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলের সামরিক শক্তির প্রদর্শনী ঠেকাতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ আরব ও মুসলিম বিশ্ব। এখন তুরস্ক, ইরান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যেও অন্য নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষা ও ইসরায়েলের আধিপত্যবাদী কর্মকাণ্ড রুখতে তাদের কৌশল পরিবর্তন করার কথা ভাবছেন। ইরান ও তুরস্ক ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান কামাল খারাজি সম্প্রতি বলেছেন, তার দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু কর্মসূচির নীতিতেও পরিবর্তন আনার পাশাপাশি আগামী বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয়ও বাড়ানো হবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েল তুরস্ক আক্রমণ করতে পারে। এই আশঙ্কার কথা মাথায় রেখে এরদোয়ান তার দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের অব্যাহত সামরিক শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন করে তুলছে দিন দিন। তারা এখন ইসরায়েলকে মোকাবেলা করতে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর দিকে নজর দিচ্ছে। এই পরিস্থিতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত না করে যা খুশি তাই করার সুযোগ দিলে তা ইহুদি বর্ণবাদী দেশটির ধ্বংসই ডেকে আনবে। একই সাথে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কেরও অবনতি ঘটবে বলে মনে করেন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক গাওদাদ বাহগাত।
আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।